রাজধানীতে অটোরিকশা বন্ধে মারমুখী চালকরা, পুলিশের সাথে সংঘর্ষ, বক্সে আগুন, সড়কে দিনভর তীব্র যানজট। অটো ছাড়া কিন্তু আমাদের চলাচল করার মতন কায়দা নাই। আমরা 1 নম্বরে তো 14 নম্বর আসা লাগে। অটোরিকশা চলুক, কিন্তু ওনাদের চলাচল চালানোর ব্যবস্থা ভালো না। তাদেরও তো একটা হক আছে, তারা কি করবে? এত তো অটোরিকশা, তাদের সংসার জীবিকা চলে অটোরিকশা চালায়া। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার, অবহিত করতে ডিবি কার্যালয়ে মেয়ে। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, শিল্প বর্জ্য নদীতে না ফেলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। বিএনপি নেতারা ট্রমায় আছেন, মন্তব্য কাদেরের। আন্দোলনে শুধু জামায়াত নয়, যে কোনো দলই হতে পারে সঙ্গী, জানালেন মঈন খান। এবং উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে, ব্যস্ত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভোট মঙ্গলবার। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। সংবাদে এছাড়াও থাকছে, পঞ্চম বাংলাদেশী হিসেবে চট্টগ্রামের বাবর আলীর এভারেস্ট জয়ের খবর। এবার বিস্তারিত। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধের পর মারমুখী হলেন চালকরা। পুলিশ সরিয়ে দিতে গেলে সংঘর্ষে জড়ান তারা। এক পর্যায়ে কালশিতে পুলিশ বক্সে আগুন দেন চালকরা, ভাঙচুর করা হয় বেশ কিছু গাড়ি। এছাড়া দিনভর সড়ক অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। কায়েস রাহাতের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। বিক্ষুব্ধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দিয়ে আগুনে পুড়েছে পুলিশ বক্স। এই ঘটনা রাজধানীর মিরপুরের কালশিতে। অটোরিকশা বন্ধের প্রতিবাদে আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে ইট পাটকেল ছোড়েন আন্দোলনরতরা। এর আগে রোববার সকালে মিরপুর 1 ও মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বেলা 3টা নাগাদ কোনোরূপ সহিংসতা না ছড়ালেও অবরোধে আটকে পড়া গাড়ি ছেড়ে দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। পুলিশ বলছে, আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। যেহেতু এটা নিষিদ্ধ এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, তাই বন্ধ করা হয়েছে। বন্ধ করার পরে তারা রাস্তায় চলে আসার পরে তাদেরকে বোঝানো হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আর চালকরা বলছেন, কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন তারা। আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন। আমাদের গাড়িগুলো তো বাইরে থেকে চুরি করে আসে নাই, বাংলাদেশ সরকার অনুমোদিত সব ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের গাড়িগুলো এখানে বানানো হয়েছে। তাহলে কেন আমাদের গাড়িগুলো বন্ধ? আমরা সবাই নিম্ন আয়ের মানুষ, আমরা একদিন কর্ম না করলে আমাদের ঘরে চুলা জ্বলে না, তাহলে আমাদের গাড়িগুলো কেন বন্ধ করা হয়েছে? আমাদের কর্মস্থান কে দিবে? আমরা এই অটোর উপরেই আমাদের নির্ভর, অটো দিয়ে আমাদের সংসারটা চলে। আচ্ছা, 4টা দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। সে হঠাৎ করে ঘোষণা দিয়া আমাদের অটোটা বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো সুযোগ না দিয়া। তা আমরা যে অটোটা বন্ধ করছি, আমরা দাঁড় দেনা করি অটোটা কিনছি, আমরা দেনাই হোধ করবো কেমন? অটোরিকশা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেকার হবেন, এতে অপরাধ বাড়বে বলেও জানান তারা। এজন্য পুনর্বাসনের দাবিও জানান। লক্ষ লক্ষ মানুষ যখন বেকার হয়ে যাইতেছে, তাহলে এখন এগুলারা কি করবে? এগুলোর তো আবার বাধ্য হয়ে পেটের ক্ষুধায় আবার চুরি চামারি করবে। কর্মদিবসের প্রথম দিনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় রাজধানীর সড়কে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আজকে এই আন্দোলনের জন্য আমি এখন যাব গুলিস্তানের ওদিকে যাব। আমার এক বন্ধু আসতেছে, তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ও আসতে পারতেছে না। গাবতলীর থেকে এইদিকে এখন হেঁটে হেঁটে আসতেছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কালশিতে আছেন আমাদের সহকর্মী আল নোমান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। নোমান, আপনি তো ওখানেই আছেন, কি অবস্থা আসলে কালশিতে? এখন কি পরিস্থিতি দেখছেন? স্বাভাবিক হয়েছে কিনা? কি অবস্থা পরিস্থিতি? জি, ধন্যবাদ জ্যোতি। এই মুহূর্তে আমরা আছি মিরপুরের কালশি মোড়ে। এখানে অটোরিকশা চালক শ্রমিকরা সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকা জুড়ে, মিরপুর 1, 10, 11 এবং কালশি মোড়ে তারা বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছে। প্রায় দুপুর
দুপুর 2টার দিকে তারা খুব সম্ভবত এখানকার আর একটি পুলিশ বক্সে আগুন দেয় এবং আগুন দেওয়ার এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া পাল্টার ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেয় এবং বিচ্ছিন্ন করে দেয়। আমরা খবর পেয়েছি এ পর্যন্ত তিনজনকে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি এবং পুলিশ আহত হয়েছে অন্তত 15 জন। স্থানীয় সংসদ সদস্য এসে আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমরা এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে এখানকার। কিছুক্ষণ আগেও এখানে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বিভিন্ন রাস্তা অবরোধ করে প্রধান সড়কগুলো অবরোধ করে তারা আন্দোলন করছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি যে পুলিশের জল কামান এবং অনেক পুলিশ সদস্য মোতায়েন আছে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে আমাদের কাছে। ধন্যবাদ জ্যোতি। রাজধানী কালশী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আল নোমান। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। খোঁজ পেতে সংসদ সদস্যের মেয়ে বিকালে ডিবি কার্যালয়ে যান। তিনি জানান গেল 2 দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আনোয়ারুল আজিমের। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের আহমেদ। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত 3 দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্ন পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা। গত 11 মে আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বর্ডার দিয়ে ভারতে যান। এরপর থেকে তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে। এমপি নিখোঁজের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী PS আব্দুর রউফ নিখোঁজের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি বলে জানান কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিব। 11 তারিখে সে গিয়েছে, 13 তারিখ 1টা পর্যন্ত APS ওনার তার সাথে কথা হয়েছে। তারপর থেকে তাকে পাচ্ছিল না। 16 তারিখে আবার তার গ্রামীণ নাম্বার দিয়ে তাকে ফোন দিয়েছিল, সে ফোন রিসিভ করতে পারেনি। পরবর্তীতে সে ব্যাগ দিয়ে আর ফোন ধরেনি। এরপর থেকে তার নাম্বার বন্ধ, সব হোয়াটসঅ্যাপ ওগুলো তো পাচ্ছেই না। না, কালীগঞ্জ থানাতে করেনি। যতটুকু জানি তারা ঢাকা গিয়েছে সম্ভবত হাই কমিশনের সাথে যোগাযোগ করতে। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনে সরকার দলীয় সংসদ সদস্য। তিনি 2014, 2018 ও 2024 সালে টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, এমপি আনোয়ারুল মেয়ে ডিবি কার্যালয়ে এসে তিনি আসলে কি বলেছেন এবং পুলিশ কি বলছে এ নিয়ে? জি, যেমনটি বলছিলেন যে সংসদ সদস্য যে হারিয়ে যাওয়ার ঘটনাটি, ইতিমধ্যে তার মেয়ে ডিবি কার্যালয়ে এসেছেন এবং তার অভিযোগ জানিয়ে গিয়েছেন। তবে আমাদের সাথে ডিবি প্রধানের কথা হয়েছে, তিনি আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানিয়েছেন, তারা ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা রয়েছে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে তারা এই বিষয় নিয়ে কথা বলছেন এবং তার যে লোকেশন সেটি এখনো পর্যন্ত ইন্ডিয়ায় দেখানো হয়েছে জানা মতে, ডিবি প্রধানের ভাষ্য মতে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে তিনি মূলত দুটি সিম ইউজ করে থাকেন। তার প্রথম কিন্তু যে দুটি সিম ইউজ করছেন মোবাইল ফোন সিম, সেই দুটি মোবাইল ফোন সিম কিন্তু মূলত কোনো লোকেশন অনুযায়ী সেটি এখনো পর্যন্ত ইন্ডিয়ায় অবস্থান করছেন। তবে মেয়ে আমাদেরকে যেটি বলেছেন যে মূলত চিকিৎসার কারণে তার কানের শ্রবণ শক্তি কিছুটা কম, যার কারণে তিনি চিকিৎসা করতে ইতিপূর্বেও বিভিন্ন সময় ইন্ডিয়ায় গিয়েছেন। তবে এখন পর্যন্ত যেটি জানা গিয়েছে যে ইন্ডিয়ায় 11 তারিখ ইন্ডিয়া যাওয়ার পরবর্তী সময় পরে তার বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে তার পরিবারবর্গ তার সাথে, কিন্তু তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পরিবারকে বিভিন্ন লোকেশন সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু তার সাথে মৌখিকভাবে কোনো আলোচনা করে না, যার কারণে মূলত তার পরিবার তার মেয়ে কিন্তু মূলত ডিবি কার্যালয়ে আসে। ডিবি কার্যালয়ে এসে কিন্তু তিনি ইতিপূর্বে
জানিয়েছে ডিবি প্রধানকে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলে হয়তো আমরা পরবর্তীতে আরো জানতে পারবো যে তার লোকেশন এখন কোন স্থানটিতে রয়েছে। তবে এছাড়া এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আমাদেরকে তার মেয়ে জানিয়েছিলেন, তার মেয়ে বলেছিলেন যে মুনতারিন বলেছিলেন যে এখন পর্যন্ত তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তার বাবার জন্য তারা প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টি জানিয়েছেন এবং ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এই বিষয় নিয়েও জানতে পেরেছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমাদের কাছে এই বিষয় নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাই তৎপর। হয়তো আর কিছু অপেক্ষার পরবর্তী সময় হয়তো আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানতে পারবো। রাজধানীর ডিবি অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, থাকুন আপনি আমাদের সাথেই। ডিবি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। যাচ্ছি পরের সংবাদে। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধন করে এ পরামর্শ দেন তিনি। পরিবেশ রক্ষায় শিল্প বর্জ্য নদীতে না ফেলে সঠিক ব্যবস্থাপনার জন্য শিল্প উদ্যোক্তাদের তাগিদও দেন সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। অনুষ্ঠানে অংশ নিয়ে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য 7 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পদক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের প্রতি পরিবেশ রক্ষার আহ্বান জানান। আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শিল্পক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছিয়ে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে 4র্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নেব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলায় অংশ নিয়েছে প্রায় 350 ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে ঢাকা মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনারে এ মন্তব্য করেন তিনি। দাবি করেন ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল। প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 2030 সালের মধ্যে রাজধানীতে চালু হবে মেট্রো রেলের 6টি লাইন। এতে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্র্যান্ডিং মেট্রো রেল সেমিনারে উঠে আসে এসব তথ্য। 1 জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রো রেলের যাত্রীদের। এতে বর্তমান যে যাত্রী পরিবহন হচ্ছে তাতে ছন্দপতন হতে পারে বলে সতর্ক করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। যদি ওই ভ্যাটটা আদায় করা না হয় এবং তার ভিত্তিতে যদি দেওয়া না হয়, তাহলে মেট্রো রেল এখন যেই গতিতে চলছে, যেই স্বাচ্ছন্দ্যে চলছে, এই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় ছন্দপতন করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত 15% ভ্যাটের সিদ্ধান্ত ভুল। এটি প্রত্যাহারে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি
যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, মানসিক ট্রমায় আছে বিএনপির নেতারা। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ করছে। আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলে শুধু জামায়াত নয়, যে কোনো ইসলামী দলকে বিএনপির সঙ্গে নিতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মুঈন খান। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। রাজপথে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয়া বিএনপির সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসলেও এবার সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে জামায়াতকেও রাজপথে সক্রিয়ভাবে চায় বিএনপি। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে গেল রমজান মাসে নিজ দলের ইফতার আয়োজনে দেখা গেছে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়। সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। 2014 এর আগে পরে সময়ে সারা বিশ্বকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়েছে, দেশের অভ্যন্তরে কিংবা বিশ্ব প্রেক্ষিতে সে পরিস্থিতি এখন নেই দাবি বিএনপির। আমাদের সকল আন্দোলন, সকল আমাদের যে মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সে সমস্ত প্রক্রিয়ার মূল ভিত্তি হবে এটি হতে হবে যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন। এই নীতিতে যারা বিশ্বাস হবে তাদের সঙ্গে কিন্তু আমরা মিলেমিশে একসঙ্গে রাজনীতি করি এবং করব। যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, ইসলামী দলগুলো ধর্মীয় ইস্যুতে মাঝে মাঝে সরব হলেও রাজনৈতিক ইস্যুতে রাজপথে এখনো কার্যকরভাবে সক্রিয় নয়। আমার উপলব্ধিতে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি তখন থেকে আমি বলছি যুগপথ আন্দোলন সেই সময় যেরকম করেছিলাম সেটাই আমাদেরকে এক জায়গায় আনতে পারে। আমাদের মধ্যেও কেউ আছে আগেই এটা না জামাত হলে হলে ওই এইগুলো বলে খালি একটা জিনিস লাগবে কি, তারা এই সরকারের পদত্যাগ এবং তার জায়গায় একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, এই বক্তব্যে আছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সব বিরোধী দলকে বিএনপি এক ছাতার নিচে প্রত্যাশা করে দাবি করে দলটির এই ভাইস চেয়ারম্যান বলছেন, মধ্যপন্থী দল হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বিএনপিকেই। যেহেতু পাশের দেশে একটি হিন্দুত্ববাদী সরকার কায়েম হয়েছে এবং সেখানে মুসলমানরা অনেক কষ্টে আছে, সুতরাং বাংলাদেশে এর প্রতিক্রিয়া হিসাবে ফলআউট হিসাবে বাংলাদেশে ধর্মভিত্তিক দলের উত্থান হতে পারে। তবে এই মুহূর্তে বিএনপির সকল মত পথের জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলন চালাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বেই আগামী দিনের আন্দোলন সফল হবে। দেশের যে পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলেও দাবি এই নেতার। বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে এতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নাশকতার মামলায় বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নাশকতার অভিযোগে পল্টন থানার মামলায় রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরামস জগলুল হোসেন এই আদেশ দেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। এদিন আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি। শুনানি শেষে আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত 29 ফেব্রুয়ারি নাশকতার 12 মামলায় ইশরাক হোসেন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে।
বিদেশিদের উপর হামলায় থমথমে কিরগিজস্তান, ভারত পাকিস্তানের পাশাপাশি আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে সভা, মিছিল আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্টে বিস্তারিত। চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের ডামাডোল। মিছিল, মিটিং, পথসভা, জনসংযোগে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। কারণ রোববার মধ্যরাতেই শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের প্রচারণা। চাঁদপুরে উপজেলা নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সদর উপজেলায় মিছিল, মিটিং আর জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে যান। এদিন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারাকাত মোহাম্মদ রেজওয়ান। ময়মনসিংহের 3 উপজেলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে 4 উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালীতে নির্বাচনে তেমন উত্তাপ না থাকলেও মিরপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। একে অপরের বিরুদ্ধে করছেন প্রভাব বিস্তারের অভিযোগ। আমার নেতাকর্মীদের উপর হুমকি দিচ্ছে, বলছে যে ভোট কেটে নেব, ভোট সেন্টারে যেতে পারবে না। শরীয়তপুর সদরে শোলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের উপর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থকরা হামলা চালায়। এ সময় 3 সাংবাদিক সহ আহত হন অন্তত 30 জন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে তার চেয়ারম্যান প্রার্থী ভগ্নিপতির হয়ে প্রভাব বিস্তার এবং অপর প্রার্থীর সমর্থকদের ঠেকাতে প্রকাশ্যে হুমকির অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, পটুয়াখালী সহ 157টি উপজেলায় প্রচারণার শেষ দিনে দিনরাত এক করে মাঠে জনসংযোগে ব্যস্ত থাকেন প্রার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 30 এপ্রিলের পর থেকে নতুন করে সড়ক খোঁড়াখুঁড়ির কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। দাবি করেন গেল 50 বছরে যে উন্নয়ন হয়নি তা 4 বছরে করেছেন তিনি। মেয়রের 4 বছর মেয়াদ কাল পূর্ণ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বর্ষা আসার আগেই শুরু হয়েছে সড়কে খোঁড়াখুঁড়ি, যা মানুষের এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বর্ষা আসলেই ভোগান্তি আরও বাড়বে বলে আতঙ্কে ভুগছে নগরবাসী। তবে এর মধ্যে দক্ষিণের নগরবাসীর জন্য সুখবর দিলেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন 30 এপ্রিলের পর থেকে নতুন করে কোনো সড়ক খোঁড়াখুঁড়ির অনুমোদন দেওয়া হচ্ছে না। সকালে নগর ভবনে দায়িত্ব নেয়ার 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। খনন নীতিমালা অনুযায়ী 30 এপ্রিল শেষ দিন। আমরা এই বছর 30 এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব, যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত 22 জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে দক্ষিণ সিটিরই 16 জন। তবে মেয়র তাপস এই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেকে সফল দাবি করে বলেন 2020-এর আগে ডেঙ্গু নিয়ে কোনো পরিকল্পনা দক্ষিণ সিটির ছিল না। 2রা জুন দায়িত্ব নিয়েছি, কর্পোরেশনের সভা হয়েছে, আমাদের মেয়াদ শুরু হয়েছে। 7ই জুন সেই কর্মপরিকল্পনা আমরা উদ্বোধন করেছি, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। সুতরাং 2019 শুধু না, 2019-এর আগে থেকে 2000 থেকে 2020 সাল পর্যন্ত কেউ এই কর্মপরিকল্পনা নেয় নাই, চিন্তাও করতে পারে নাই। মেয়র আরো বলেন গেল 50 বছরে ঢাকা দক্ষিণ সিটিতে যা উন্নয়ন হয়নি তা তার মেয়াদকালীন 4 বছরে হয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের জিম আর রানিং এ কাটল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন। টি20 ক্রিকেটের চাপ উপভোগ করেন মুস্তাফিজ।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় ফের উঠল বাংলাদেশের লাল সবুজ পতাকা। পঞ্চম বাংলাদেশি হিসেবে রোববার সকাল 8:30টায় এভারেস্টের চূড়া স্পর্শ করেন পর্বতারোহী বাবর আলী। পাহাড় জয়ের এমন অর্জনে খুশি তার মা বাবা ও জন্মস্থান চট্টগ্রামের বাসিন্দারা। চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ AKM নাজিমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। পঞ্চম বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। চট্টগ্রামের ছেলে বাবর আলী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে শুরু করেন চিকিৎসা পেশা। যদিও তার দেশ বিদেশ ঘোরার নেশায় পেশায় বেশি দিন থিতু থাকতে দেয়নি। চাকরি ছেড়ে দেশ বিদেশ জয় লক্ষ্যে নেমে পড়েন। সাইকেলিং এর পাশাপাশি এখন পর্যন্ত সারগোলি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম সহ আরো অনেক পর্বতের চূড়ায় ওঠেন এই যুবক। এভারেস্ট জয়ের খবরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বরিশচর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে বইছে আনন্দ। সন্তানের এমন বিজয়ে উচ্ছ্বাসিত তার বাবা মা। ও সুস্থভাবে নামে আসলে, ও যদি দেশে আসে কাছে পাই, মাছ দেখি চাওয়া পাওয়া, মাছ যে অনুভূতি, এগুলো তো সবাই বলা, এগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। আমি শুধু কান্নাই করতেছি। আমার কান্নায় আমার আব্বা দৌড় দিছে, কি হয়েছে আমি বাবার বলে এভারেস্ট উঠতে পারছে। খুশি এবং আনন্দ উল্লাসে খুব এক্সাইটেড। তারপর কিন্তু এখনো সংখ্যামুক্ত না, এখনো বিভক্ত হয় না আর কি। কারণ ও যখন নিচে নেমে আসবে তখন ইনশাআল্লাহ যখন দেখবো সূর্যকে, তখন প্রাণটা জুড়াবে আর কি। নজরের বাইরে তো টেনশন তো লাগবেই। দেশকে গর্বিত করা এমন অর্জন শুধু বাবর আলী নয়, গৌরবান্বিত বিজয়ের আনন্দে ভাসেন এলাকাবাসীও। আমরা আশাবাদী ছিলাম সে সেটা করবে এবং সে করে প্রমাণিত করে আমাদেরকেও গৌরবান্বিত করেছে। এখন আমাদের অনেক আনন্দ লাগছে। গ্রামের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি ওকে অভিনন্দন জানাচ্ছি এভারেস্ট বিজয়ী। এর আগে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন বাংলাদেশি MA মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজনীন সহ 4 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।